ভরতনাট্যম প্রাচীনতম ভারতীয় নৃত্যকলাগুলোর মধ্যে অন্যতম। এই নৃত্যধারাটি মূলত ভাব, রাগ ও তালের সমন্বয়ে অপূর্ব মিশেলের সৃষ্টি। অন্যান্য ধারার মতোই এই নৃত্যকলার ভাবধারাও ধর্মভিত্তিক ও দেবতা কেন্দ্রিক। ভরতনাট্যম শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে তার অপরূপ ভাষা এবং সেই ভাষার মধ্য দিয়ে নৃত্যের অপরিসীম সৌন্দর্যের জন্য। প্রজন্ম থেকে প্রজন্ম আলোকিত হচ্ছেন এই নৃত্যধারার মাধ্যমে। আর এই আলোকিত হওয়ার পথটি দেখিয়ে যাচ্ছেন যে কজন নৃত্যগুরু, তাঁদেরই একজন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী রাজদীপ ব্যানার্জি, যিনি এই অতি প্রাচীন নৃত্যকলার অনাবিল সৌন্দর্য ও আধ্যাত্মিক অনুভূতিকে অনুভবের মাধ্যমে তা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন পরম যত্নে। কাজ করে চলেছেন এই নৃত্যধারাকে প্রাণময়, প্রগতিশীল ও সর্বময় করার জন্য। ভরতনাট্যমের জীবন্ত কিংবদন্তি প্রফেসর সিভি চন্দ্রশেখরের শিষ্য রাজদীপ ব্যানার্জি এরই মধ্যে হয়ে উঠেছেন এই নৃত্যকলার একজন পথপ্রদর্শক। নিজের চর্চার পাশাপাশি নতুন প্রজন্মের নৃত্যশিল্পী তৈরিতে গড়ে তুলেছেন নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান পরম্পরা, যেখানে ভারতীয়দের পাশাপাশি শিক্ষা নিচ্ছেন বাংলাদেশি নৃত্যশিল্পীরাও, যাদের মধ্যে বেশ কয়েকজন ইতোমধ্যেই বাংলাদেশের নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। বেশ কিছুদিন আগে এই নৃত্যশিল্পী প্রশিক্ষণ দিতে এসেছিলেন বাংলাদেশে। তারই ফাঁকে তিনি শোনালেন তার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প। সেই গল্পই আজকে সারা বাংলা কথোপকথনে। প্রথমেই যেটা বলবো যে ছন্দ এবং এই যে রিদম, তার সঙ্গে কস্টিউম, জুয়েলারি, এগুলো ছোটোবেলা থেকেই খুব একটা আকর্ষণ করত। এবং আমি নিজে পরবর্তীকালে বুঝতে পেরেছি যে খেলতে খেলতে শিল্পের সাথে পরিচয়, পরে পরিণয়। তো প্রথমে আমি খেলতে শিখি, যে আমি একটা কিছু করতে চাই যেটা শরীর দিয়েই হোক এবং মন দিয়েই হোক, হ্যাঁ, যেটা আমার নিজের বক্তব্যকে প্রকাশ করবে। কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি যে নাচের গভীরতাটা কতখানি। তো আমি খুব ফরচুনেট কি আমার প্রথম দাদু আমাকে নাচের স্কুলে নিয়ে যায়, যেটা সাধারণত খুব একটা দেখা যায় না যে কোনো পরিবারে যে আরেকজন সিনিয়র মানুষ, যে পুরুষ, সে আবার আরেকজন সেই পরিবারের আরেকজন পুরুষকে নিয়ে যাচ্ছে যে ডান্সের জন্যে। সেটা আমি খুবই লাকি যে ওই পরিবেশটা আমি ছোটোবেলা থেকে পেয়েছিলাম। আমার বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সবসময় ছিল, কিন্তু সেটা সঙ্গীতের ছিল, নৃত্যের ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে না, আমার ডান্সের প্রতি, একটা নৃত্যের প্রতি একটা যে ঝোঁক তৈরি হচ্ছে, সেই ঝোঁকটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। যদি সত্যি কথা বলতে হয়, প্রতিকূলতা সবসময় থাকে, এবং সেটা সামাজিক ক্ষেত্রে, সেটা স্কুলের বন্ধুদের কাছ থেকে, সেটা পরিবারের একাংশের কাছ থেকে, এবং সেটা আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা থাকে। কিন্তু ভালোবাসার জায়গাটা যদি অনেক বেশি স্ট্রং থাকে এবং এগিয়ে যাবার প্রবণতাটা যদি অনেক বেশি থাকে, তখন এইগুলো সব কিছুই খুব গৌণ বলে মনে হয়, খুব তুচ্ছ বলে মনে হয় যে এটা তো থাকবেই। কিন্তু মানে এন্ড অফ দ্য ডেতে আমাকে ডান্সটা যে আনন্দ দিচ্ছে, যে সুখটা দিচ্ছে, সেই সুখটা আমি কিন্তু অন্য কোনো সাবজেক্ট থেকে বা অন্য কোনো কিছু থেকে আমি সেটা পেতাম না। তো ফলে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি দিনের শেষে সেই নাচকেই গ্রহণ করে থাকতাম। এটা একটা সময়টা হচ্ছে আমি যখন প্রথম শুরু করি, তখনও আমি হয়তো ভাবতাম যে আমি বড় হয়ে নৃত্যশিল্পীই হব। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখনও ভাবতাম আমি নৃত্যশিল্পী হব, আবার ক্লাস 10-এও ভাবতাম আমি নৃত্যশিল্পীই হব। ছোটোবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কী হতে চাও, তখনও আমি কিন্তু বলতাম আমি নৃত্যশিল্পী হব। আবার তারপরে যখন আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবং আমার যে ছোটোবেলাকার গুরু আমার শ্রীমতী পুষ্পা চ্যাটার্জি, ওনার কাছ থেকেই আমি প্রথম নাচের শিক্ষা গ্রহণ করি। তার পরবর্তীকালে আমি ন্যাশনাল স্কলারশিপ পাই এবং চেন্নাই যাওয়া শুরু করি প্রফেসর সিভি চন্দ্রশেখর গুরুজির কাছে। তো তখন থেকে আমার
জার্নিটা পরিবর্তন হতে শুরু করলো। কিন্তু প্রথম থেকেই আমার এটাই স্বপ্ন যে আমি বড় হয়ে নৃত্যশিল্পী হব। যদি আমি মনে করি যে আমি প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হব বা সাধারণ একজন নৃত্যকর্মী হিসাবে থাকব, সেটা যাই হোক না কেন, আমি নাচকে নিয়েই বাঁচব, নাচকে নিয়েই থাকব। এটাই আমার প্রথম থেকে স্বপ্ন এবং আশা ছিল। বাঙালিদের আমি সবসময় যেটা দেখে এসেছি এবং নিজে বাঙালি হিসাবে, সারা পৃথিবী কিন্তু বাঙালিদের এস্থেটিক সেন্সকে কুর্নিশ করে। তাদের যে একটা নান্দনিকতা আছে, তাদের যে প্রেজেন্টেশন আছে, সেটাকে কুর্নিশ করে। তো ফলে সেই জায়গাটা থেকে আমাদের যেটা নিজস্ব মূল আমার বিষয় রয়েছে বাঙালিদের, তার সঙ্গে কি করে দক্ষিণের ভারতনাট্যমকে আমি এক করতে পারবো। কারণ আমার প্রেজেন্টেশন হবে ভারতনাট্যম, কিন্তু তার সঙ্গে সঙ্গে নান্দনিকতার জায়গাটা, যেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, যেটা আমি আমার বাঙালি আনাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তো এটা আমি সবসময় চেষ্টা করে গেছি। তাই জন্য এই দক্ষিণের সঙ্গে বেঙ্গলের একটা মেলবন্ধন করার আমি চেষ্টা করেছি বরাবর। প্রথম হচ্ছে ভারতনাট্যমের এত আমি প্রথম তো আমি না বুঝেই করেছিলাম, যেটা আমরা ছোটোবেলা থেকে যেমন করি, যে আমার বাবা মা কোথাও একটা স্কুলে ভর্তি করেই দেয়, সেখানে আমাকে ভারতনাট্যম করলাম কিংবা কত্থক করলাম, যেটাই করলাম সেটাকেই আমি গ্রহণ করলাম। কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি যে এত একটা প্রিসাইজ একটা ক্লাসিক্যাল আর্ট ফর্ম, যেটা যার মধ্যে অভিনয় রয়েছে, যার মধ্যে তাল আছে, যার মধ্যে পোশাক রয়েছে, যার মধ্যে একটা জীবনের একটা প্রতিচ্ছবি রয়েছে, এবং তার যে গ্রামার এত সুন্দরভাবে, এটা তো আমার সৃষ্টি করা নয়, এটা সময়ের সাথে সাথে তৈরি হয়ে আসছে। এই যে গ্রাফটা, এই যে প্রিসাইজ যে প্রেজেন্টেশন, এইটা আমাকে সবসময় আকর্ষণ করেছে। আমি সবসময় মনে করি যে গুরুদ্বার যে কথাটা এসছে, হ্যাঁ, গুরুদ্বারে না গেলে এবং সেই পরিবেশটা, সেই মানে যেটাকে বলা হয় সেই মহলটা না পেলে যেন সার্থক শিল্পী হয়ে ওঠা যায় না। যে গুরুর সান্নিধ্যে থাকা, কেননা গুরু যে সম্পর্কটা এবং শিক্ষকের সঙ্গে, যে টিচারের সঙ্গে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আর কোনো সম্পর্ক দিয়েই জাস্টিফাই করা যায় না। যেমন মা মাই হয়, বাবা বাবাই হয়, তেমন গুরু গুরুই হয়। হ্যাঁ, তো ফলে গুরুকে যখন আমরা দেখি, তখন কখনো সে আমার বন্ধু, কখনো সে আমার দাদা, কখনো সে আমার গুরু, মানে বিভিন্ন, মানে এটা এই সম্পর্কের কোনো রকম মানে এক কথায় কিছু বলা যায় না যে এই সম্পর্কটা এই ধরনেরই হয়। তো সেই জায়গা থেকে এটা তো মনে করি যে গুরু কথার অর্থ হচ্ছে গু থেকে যে রুতে নিয়ে যায়, যে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। তো প্রতিটা মুহূর্তে কেউ না কেউ কারুর না কারুর জীবনে গুরু, কিন্তু যে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা প্রদান করে এবং তার সঙ্গে সঙ্গে তাকে বেড়ে উঠতে সাহায্য করে, অবশ্যই সে তার পরম গুরু হয়। তো সেক্ষেত্রে আমি খুবই লাকি যে আমি যে গুরুর কাছেই গেছি তারই খুব কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি, এবং আমিও সেই চেষ্টা করি যে পরবর্তীকালে এই পরম্পরাটা বজায় রাখতে। কেননা আমরা সবসময় যেটা মনে করি যে শিল্প সংস্কৃতি চর্চা করার সঙ্গে সঙ্গে শিল্প সংস্কৃতিকে নিয়ে বাঁচতে হবে। এই নয় যে আমি এটা একটা গুরুর কাছে বা টিচারের কাছে একটা কিছু শিখলাম এবং সেটাকেই আমি স্টেজে গিয়ে পারফরমেন্স করলাম, প্রেজেন্ট করলাম, এটা না। এটার সঙ্গে সঙ্গে আমাকে যেটা আমি সবসময় যেটা নিজের ক্ষেত্রে করে এসেছি, ওই জীবনটাকে বেছে নিয়ে ওই জীবনটার মধ্যে নিজেকে মেলে ধরা। তো সেইটা যখনই করতে পারি, তখনই কাজটার মধ্যেও একটা অন্যরকম মাত্রা তৈরি করে, মাত্রা যোগ করে। তো সেক্ষেত্রে আমি নিজে ফিল করি যে আমি এখনও গুরু হয়ে উঠিনি, এবং কিন্তু সেই ভালোবাসা, সেই জায়গাটা দিলেও আমার গুরু এখনও জীবিত। প্রফেসর সিভি চন্দ্রশেখর গুরুজি, উনি এখনও আছেন। আমার প্রথম গুরু পুষ্পা চ্যাটার্জি, উনি এখনও আমাকে আশীর্বাদ করেন, ভালোবাসেন, যে কোনো সময় আমার পাশে দাঁড়ান। তো ফলে
আমি বন্ধু হয়ে, টিচার হয়ে এরকমভাবেই থাকতে চাই তাদের কাছে। এবার গুরু তো নিজে বলতে পারে না যে আমি গুরু, শিষ্য বলে দেবে যে কে গুরু। তো ফলে শিষ্যরা যদি কখনো বলে, ছাত্ররা যদি বলে যে উনি আমার গুরু, তাহলে আমি গুরু। নাচের শিক্ষা সেটা তো একটা আলাদা বিষয়। নাচের শিক্ষা বাদ দিয়ে আমি দেখেছি গুরুজির কাছে যখন আমরা যাই, তখন মানে তাদের যে নিরলস নাচ গানের প্রতি একটা ভালোবাসা। আমি শুধু বলবো না যে আমার গুরু প্রফেসর চন্দ্রশেখর গুরুজি কখনো শুধুই নাচ শিখিয়ে দিয়েছেন। আমি রিসেন্ট ওনার সঙ্গে চেন্নাইয়ে দেখা করে এসেছি, সেক্ষেত্রেও আমরা ওনার এখন অনেকই এজ, উনি এখন অতটা পারফরমেন্স করতে পারেন না, কিন্তু শুরু থেকে শেষ অবধি আমাদের গানের কথা। কারণ আমিও ভীষণভাবে গানের চর্চাটা করি। তার একটা কারণ হচ্ছে নৃত্যশিল্পীরা তালের চর্চা করতে করতে সুরের চর্চাটা কম করে। এত বেশি নাচ এবং বডি এবং তাল এই নিয়ে চর্চা করে, তখন তাদের ওই মেলোডিটা, সুরটা তাদের কম থাকে। তো ফলে আমি সবসময় চেষ্টা করি যাতে সুরটা যেন সবসময় তালের সাথে সাথে সম্পৃক্ত হতে থাকে। তো তাল যদি কাটতে সাহায্য করে, সুর গাঁথতে সাহায্য করে। তো ফলে সুর নিয়ে সবসময় আমার তাল নিয়ে, গান নিয়ে গুরুজির সঙ্গে আমাদের কথা হয়। এই রিসেন্ট আমরা গুরুজির বাড়িতে গিয়ে সেখানেও আমাদের শুধু গানেরই চর্চা হয়েছে। হ্যাঁ, জীবনের যেন সমস্ত কথা জমিয়ে রাখতে পারলে খুব ভালো হয় যে গুরুজির কাছে গিয়ে। কিন্তু এটাই মুশকিল হয় যে এতখানি জমিয়ে কলকাতা থেকে যখন চেন্নাই পাড়ি দিই, পথে অনেক কথা হারিয়ে যায়। তখন গিয়ে যখন সেই মানুষটার দর্শন পাই, তখন সেই মানুষটার কাছে শুধু গান, নাচ আর আনন্দ। আমি সকল ছাত্রছাত্রীদেরকে, আমাদেরকেও, আমার স্টুডেন্টদেরকেও আমি সবসময় বলি যে আলটিমেট রাসা হচ্ছে আনন্দ। হ্যাপিনেস মানে দিনের শেষে যাই করুক না কেন, গান, এটা আমার গুরুর কাছ থেকে শেখা। গান, নাচ, সেতার, তবলা, সে প্লেয়ার হতে পারে, সে সুইমার হতে পারে, যে কোনো কিছু যাই হতে পারে, দিনের শেষে যে আনন্দটা নিয়ে সে ঘুমোতে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। যে আমি ওই সাবজেক্টটাকে রেসপেক্ট করি কিনা, আর ওই সাবজেক্টটাকে নিয়ে আমি বাঁচতে শিখেছি কিনা, ওটাই আমার বাঁচা। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি শেখে। আমার গুরু আর একটাও মজার কথা বলতেন যে খুব বেশি ব্রেনি হলে, হ্যাঁ, তার পারফরমেন্স লেভেল কিন্তু খুব একটা উন্নত হয় না। তখন আমরা জিজ্ঞেস করতাম, কেন গুরুজি, আমরা তো মুখস্থ করলে আমরা তো বেশি করতে পারবো। বলে, মুখস্থ করলে তো তোমরা চর্চা করবে না। যত বেশি তাড়াতাড়ি একটা আইটেম আমি ধারণ করে নিতে পারবো, যত বেশি আমি শিখে নিতে পারবো, তত বেশি আমি রেয়াজটা কম করব। আর রেয়াজটাই তো আমাদের বডিটাকে তৈরি করে। কারণ একজন পেন্টারের যখন একটা ক্যানভাস হচ্ছে তার মাধ্যম, একজন সিঙ্গারের তার ভয়েসটা মাধ্যম, তেমন ডান্সারের তো তার বডিটা মাধ্যম। তো বডিটাকে তো একটা কন্টেনারের মতন মেজে ঘষে রেডি করে রাখতে হবে। তো তার মধ্যে যাই পড়ুক না কেন সেটাই সুস্বাদু বলে মনে হবে। তো সেক্ষেত্রে আমরা নাচটা শিখে যাই, কিন্তু প্র্যাকটিসটা কম করি, রেয়াজটা কম করি। তো সেক্ষেত্রে এখনকার জেনারেশনের মধ্যে আমি শুধু এইটুকুনি দেখি যে ওরা খুব বেশি ব্রেনি, ওরা খুব বেশি তাড়াতাড়ি 2 দিন 3 দিনের মধ্যে একটা যে কোনো বর্ণম শিখে ফেলছে, তিল্লানা শিখে ফেলছে। খুবই সেটা আনন্দ দেয় এক এক সময়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও চিন্তা বাড়ায় যে ওই আইটেমটা কি সে তার মননে ঢোকাতে পেরেছে। আমি যেটা নিজে বলবো যে শাস্ত্রীয় নৃত্যচর্চা কিন্তু খুবই হচ্ছে, সবাই কিন্তু নাচ শিখছে আফটার প্যান্ডেমিক, নিজের বডিকে মেনটেন করার কারণ সবাইকার এই কনসিয়াসনেসটা তৈরি হয়ে গেছে যে এই বডিটাকে মেনটেন করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং ইমিউনিটি পাওয়ার হাই করতে হবে, এগুলো সবাই বুঝে গেছে। ফলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য যেগুলো সবাই, এটাতে কিন্তু মানুষ সবাই করছে,
শিক্ষার্থী প্রচুর আসছে যারা পারফরমেন্স করতে চাইছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে পারফর্মার বেরোচ্ছে না। শিক্ষার্থী তৈরি হচ্ছে, পারফর্মার বেরোচ্ছে না। কারণ শিক্ষার্থী তৈরি করছে এই পয়েন্টগুলো দেখে, যে পয়েন্টগুলোতে তার ইমিউনিটি পাওয়ার হাই হবে, সে সাবজেক্টটাকে নিয়ে বাঁচবে, সে সময় যেটুকুনি সময় পাবে সে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে সেই সময়টা দেবে, সেগুলো দিচ্ছে। কিন্তু তারপর যখন দেখছে এই সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি পরিশ্রম দরকার এবং অনেক বেশি রেয়াজের দরকার, সময় দেওয়ার দরকার আছে, সেই সময়টা তারা দিয়ে উঠতে পারছে না। তখন গিয়ে পারফর্মার বেরোচ্ছে না। তো আমরা সাধারণ দর্শক হিসাবে যখন দেখি যে পারফর্মার বেরোচ্ছে না, তখন আমরা সবাই মিলেই ডিসাইড করে নিই যে আর্ট ফর্মটা বোধহয় কেউ শিখতে আসছে না। কিন্তু তা কিন্তু নয়। আর্ট ফর্ম কিন্তু সবাই শিখতে আসছে, কিন্তু একটা সময়ের পর তারা গিয়ে আর পারফর্মার হয়ে উঠছে না। এই একটা জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে শাস্ত্রীয় নৃত্যচর্চাটা একটু কম হচ্ছে, কিন্তু কম কিন্তু হচ্ছে না। ছেলেমেয়েরা আগের তুলনায় কিন্তু আরও বেশি সিরিয়াস হয়েছে, তারা প্রিসাইজ করতে শিখেছে, তারা কোনটা ম্যাথামেটিক্স, কোনটা জিওগ্রাফি, কোনটা ইংলিশ যেমন ভাগ করতে শিখেছে, তেমনি এই ডান্স, সিঙ্গিং এটাকেও আর একটা সাবজেক্ট হিসাবে তারা গ্রহণ করেছে। কিন্তু এই সাবজেক্টটাকে সাবজেক্ট হিসাবেই রেখেছে, তারপর সেটাকে আর্ট ফর্মের জায়গায় নিয়ে আসছে না। আমি 2009 থেকে বাংলাদেশে আসি এবং আমি নাচের বিবর্তনটা বাংলাদেশের খুব ভালোভাবে কাছ থেকে দেখতে পাচ্ছি। যেটা হয়, প্রথম দিকে আমি এসে যখন দেখতাম যে কোনো ভারতনাট্যম ডান্সার সে ওড়িশি ডান্সও করে, সে কত্থকও করে, কিন্তু আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখনকার এক্সপিরিয়েন্স, এখন যে মণিপুরি করে সে মণিপুরিই করছে, ভারতনাট্যম যে করে সে ভারতনাট্যমই করছে। এই যে ভাগটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। এবং এই জায়গা থেকে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে যখন এই ওয়ার্কশপের মাধ্যমে যখন কথা হয়, তখন একটাই কথা বলি যে আমিও বাংলা ভাষাভাষী মানুষ, হ্যাঁ, আবার বাংলাদেশে যখন আসছি সেখানেও বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গেই আমি কাজ করছি। তো এখন ঘটনাটা যেটা, যে এই যে আমরা বাংলা ভাষাভাষী মানুষজন আমরা একটা দক্ষিণী নৃত্যকে গ্রহণ করছি। এই যে দক্ষিণী নৃত্য, তার সঙ্গে তো আমার বৃত্তি প্রবৃত্তির কোনো মিলই নেই। আমরা একটু বসতে ভালোবাসি, একটু গল্প করি, আমরা একটু লেজি, আমরা খেতে ভালোবাসি। তো এইটার সঙ্গে এই যে কার্টুন মুভমেন্ট ভারতনাট্যম, এটার সঙ্গে কোনো মিল নেই। কারণ আমরা কলকাতা মানে বেঙ্গলে যেটা দেখি, ওয়েস্ট বেঙ্গলে আমাদের মন্দিরের মাথাগুলো গোল, কিন্তু সাউথের মন্দিরের মাথাগুলো হচ্ছে স্ট্রেট, ওখানটা অনেক ড্রাই, আমাদের কলকাতা অতটা ড্রাই নয়। তো এই যে বিভিন্ন রকমভাবে, তারপরেও আমরা কেন ভারতনাট্যম শিখব, এইটা একটা বড় প্রশ্ন। তো এই জায়গা থেকে যখন বেঙ্গলও যেভাবে দক্ষিণ ভারতকে দেখছে, এখন দেখছি বাংলাদেশও সেইভাবে দক্ষিণ ভারতকে দেখছে। যেহেতু আমাদের টেকনোলজি এখন অনেক স্ট্রং, যেহেতু ফোন, যেহেতু গুগল করলে আমরা সমস্ত পৃথিবীর যে কোনো ইনফরমেশন পেয়ে যাব, আর ডান্স তো পাবই, সেহেতু মানুষের চোখ অনেক বেশি খুলে গেছে। তারা এখন কোনটা শাস্ত্রীয় নৃত্য, কোনটা লোক, এই ভাগটা করতে পেরেছে। লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য বা কন্টেম্পোরারি বর্তমানে যে সৃজনশীল নৃত্য, এগুলোর সঙ্গে কোনোটার সাথে কোনোটা বিরোধ নেই। কিন্তু যে পারফর্মটাই করুক না কেন, সেটা বিলিভ করে করুক এবং সেটা সাবজেক্টটাকে জেনে করুক। এবং সেটাই আমি এখন বর্তমানে বাংলাদেশে দেখতে পাচ্ছি, যে খুবই আমি আশাবাদী এবং খুবই আমার ভালো লাগে যখন দেখি যে প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স এবং ফোক এবং কন্টেম্পোরারি ডান্স সব আলাদা আলাদা আলাদাভাবে এখানে চর্চা করা হচ্ছে। এবং মানুষ অনেক সচেতন হয়ে গেছে, নৃত্যশিল্পীরা অনেক সচেতন হয়ে গেছে যে সে কোনটা করছে এবং কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যেটা দেখতে চেয়েছি আমি সেটা পেয়েছি বলে আমি হ্যাপি। আমি ওই যে বললাম ক্লাস 6-এও দেখতে চেয়েছি আমি নৃত্যশিল্পী হব, আমি নৃত্যশিল্পী হয়েছি, কিন্তু এখনও আমি ভেবে যাচ্ছি যে আমি কি করে নৃত্যশিল্পী হব। তো এই পথটা তো শেষ হয় না। তো এই পথটা যখন শেষ হয় না, তখন আমার নিজেকে নিয়ে ভাবার সময়টাও এখনও আসেনি। আরেকটু সময় আমার লাগবে, যে সময়টাতে
আমি নিজেকে পেছন ঘুরে দেখতে পারবো যে আমি যেটা চেয়েছিলাম সেটাই কি পেয়েছি। কিন্তু আমি বরাবর যেটা চেয়েছিলাম এখনও পর্যন্ত আমি সেটাই পেয়েছি, যে আমি ক্লাস 6-এও বলেছি নৃত্যশিল্পী হব, ক্লাস 10-এও বলেছি নৃত্যশিল্পী হব, আবার এখনও বলছি আমি নৃত্যশিল্পীই হব।